चुप हो जाओ भाई। सो আমরা লাস্ট ক্লাসে আমরা দুইটা কোয়ান্টাম সংখ্যা আমরা কভার করছিলাম। একটা ছিল আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল n দিয়ে প্রকাশ করি। ওকে, যেটা দিয়ে আমাদের কি বোঝানো হয়ে থাকে, শক্তি স্তর। ওকে, এরপরে আমরা যে কোয়ান্টাম সংখ্যাটা কভার করলাম সেটা হচ্ছে আমাদের কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে তোমার স্মল l দিয়ে প্রকাশ করা হয়, যেটা দিয়ে কি বোঝানো হয়, উপশক্তি স্তর। ওকে, সো আজকে আমরা যে কোয়ান্টাম সংখ্যাটা পড়ব, তো আজকে বেসিক্যালি আমরা দুইটা কোয়ান্টাম সংখ্যা পড়ব। প্রথমটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা দেখো, তো দেখো এই কোয়ান্টাম সংখ্যাকে তোমার m দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের m। ওকে, তো কি বলা হচ্ছে, চৌম্বকত্বের উপস্থিতিতে একটি বর্ণালী রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্তিকরণের ঘটনাকে কি বলা হয়, জিমেন প্রভাব বলা হয়ে থাকে। ওকে, আমরা আগেও পড়ছিলাম। আর তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে যদি আমাদের বর্ণালী রেখাগুলা কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তখন তাদেরকে কি বলে, স্টার প্রভাব বা স্টার ইফেক্ট। ওকে, আচ্ছা, তাহলে এই জিমেন প্রভাবটা ব্যাখ্যা করার জন্য আমাদের এই কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝানো হয়। তাহলে আমাদের এই লাইনটা মার্ক করতে হবে এখানে। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে বেসিক্যালি কি বোঝানো হয়, ইলেকট্রনের উপশক্তি স্তরের কি ত্রিমাত্রিক দিক বিন্যাস। আরো সহজ ভাষায় যদি বলি, এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে মূলত তোমার বোঝানো হয় অরবিটাল। ওকে, বলা হচ্ছে কি, কারণ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে প্রতিটি উপশক্তি স্তর কতগুলো অরবিটালে বিভক্ত হয়ে পড়ে।
আচ্ছা, তাহলে একদম সিম্পল ভাষায় যদি আমি বলি যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রধান কাজ কি, বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝানো হয় অরবিটাল। ঠিক আছে, একদম সোজা ভাষা যদি বলো অরবিটাল বোঝায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় হচ্ছে যে উপশক্তি স্তর, আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝানো হয়? অরবিটাল বোঝানো হয়। ওকে, এবার লক্ষ্য করো এখানে কি বলছে, m এর মান এটা -1 না, এটা হচ্ছে -l, এটা হচ্ছে -l, -l থেকে শূন্য সহ +l পর্যন্ত হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের m এর মানের রেঞ্জটা কি? কোথা থেকে শুরু হবে? -l থেকে শুরু হবে, -l থেকে শূন্য সহ +l পর্যন্ত। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা সবাই জানি যে আমাদের যে উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তর s এর জন্য বা s উপশক্তি স্তরের জন্য আমাদের l এর মানটা আমরা কত ধরে থাকি? লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এটা, যে উপশক্তি স্তর s এর জন্য আমরা l এর মান ধরে থাকি হচ্ছে 0। ওকে, তাহলে m এর মানটা কার উপর নির্ভর করবে? l এর উপরে নির্ভর করবে। m এর মানটা কার উপর নির্ভর করবে? l এর উপরে নির্ভর করবে। তাহলে লক্ষ্য করো m এর মান হবে -l থেকে শূন্য সহ কি +l পর্যন্ত। তাহলে লক্ষ্য করো l এর মান যদি 0 হয় তাহলে m এর মান 0 হবে। তাহলে তুমি দেখো -0 থেকে, ধরো যদি l এর মান আমি 0 ধরি, l এর মান যদি আমি 0 ধরি, তাহলে m এর মান কি হবে? -0 থেকে 0 সহ +0। এইটা আবার কি জিনিস? এরকম তো কিছু পসিবল না। ঠিক আছে, এই জন্য আমরা কখনো জিনিসটাকে এইভাবে লিখব না। তাহলে l এর মান যদি 0 হয় তাহলে m এর মান বাই ডিফল্ট কত হবে? 0 হবে। লক্ষ্য করো l এর মান 0 হলে m এর মান 0 হবে। ঠিক সেম করো और জ্ঞানে हम काम की तरफ बढ़ा তো দেখো l এর মান 0 হলে m এর মান 0 হবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? m এর মান 0 দিয়ে বোঝাচ্ছে এখানে অরবিটাল হলো কয়টি? একটি। অরবিটাল কয়টি? একটি। m এর মান 0 মানে m এর কয়টা মান? m এর হলো একটা মান। তার মানে এখানে অরবিটাল কয়টা? অরবিটাল একটি। তাহলে একটি অরবিটাল। আচ্ছা, এটা গেল। এবার দেখো l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কি কি পসিবল? তাহলে m এর মান হবে দেখো -l থেকে, তার মানে কত থেকে? -1 থেকে স্টার্ট। কত থেকে স্টার্ট? -1 থেকে স্টার্ট। ওকে, আচ্ছা আমাকে বলো যে সংখ্যা রেখায় -1 এর পরে কত আসে? 0 আসে, 0 আসে। তাহলে -1 এর পরে আসবে 0। ওকে, প্লিজ হ্যাঁ পূর্ণ সংখ্যা। তাহলে দেখো m এর মান হচ্ছে -1
সংখ্যা রেখা -1 এর পরে কত আসে 0 আসে, 0 এর পরে সংখ্যা রেখায় কত আসে +1। তার মানে L যদি 1 হয় তাহলে M কত কত হবে -1 0 +1। তাহলে বলো M এর কয়টা মান পাইলাম, M এর কয়টা মান পাইলাম, M এর হচ্ছে যে 3টা মান পাইছি, 3টা মান পাইছি। তো M এর 3টা মান পাওয়ার অর্থ হচ্ছে এখানে অরবিটাল কয়টা, অরবিটাল কয়টা 3টা, অরবিটাল 3টা, তাহলে 3টি অরবিটাল, 3টি অরবিটাল। এবার আসো যদি L এর ভ্যালু হয় 2, L এর ভ্যালু যদি হয় 2, তাহলে M এর কি কি মান পসিবল, কত থেকে শুরু হবে -L থেকে শুরু হবে +L পর্যন্ত যাবে, তার মানে -2 থেকে শুরু হবে। তাহলে সংখ্যা রেখায় সবার প্রথমে আসবে -2, -2 এর পরে কত আসবে -1, তারপরে কত আসবে সংখ্যা রেখায় 0। এই সবাই খাতা লিখো না, বসে আছো সবাই লিখো। তাহলে -2 -1, তারপরে কি আসবে 0, তারপরে আসবে +1, তারপরে কি আসবে +2। তাহলে জাস্ট সংখ্যা রেখার মতো তুমি চিন্তা করো, -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত। তাহলে দেখো এখানে -2 থেকে +2 পর্যন্ত কয়টা মান পাওয়া গেছে, কয়টা মান পাওয়া গেছে 5টা মান পাওয়া গেছে, 5টা মান পাওয়া গেছে, 5টা মান পাওয়া গেছে। তার মানে অরবিটাল কয়টা 5টা, মানে M এর প্রত্যেকটা মান, M এর প্রত্যেকটা মান একটা করে কি নির্দেশ করবে, অরবিটালকে নির্দেশ করবে, অরবিটালকে নির্দেশ করবে। তাহলে M এর 5টা মান পাইছি, অরবিটাল কয়টা হলো 5টা, তাহলে এখানে 5টি অরবিটাল, 5টি অরবিটাল। এবার আমাকে বলো L = 0 দিয়ে কি বোঝায়, S উপশক্তি স্তর। L = 1 দিয়ে কি বোঝায়, P উপশক্তি স্তর। L = 2 দিয়ে কি বোঝায়, D উপশক্তি স্তর। এর অর্থ হচ্ছে S উপশক্তি স্তরে কয়টি অরবিটাল আছে, একটি অরবিটাল। P উপশক্তি স্তরে কয়টি অরবিটাল আছে, 3টি অরবিটাল। D উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, 5টা অরবিটাল। তাহলে ক্লিয়ার। চলো এবার আমরা L = 4 এর জন্য প্র্যাকটিস করি। আচ্ছা, তো আমরা L = 4 নিয়ে প্র্যাকটিস করি। ধরো তোমার L এর মান হচ্ছে 4, L এর গুলো হচ্ছে সরি 4 না 3 ধরো, 4 কেন আমরা 2 পর্যন্ত ধরছি। ধরো L এর গুলো হচ্ছে 3, তাহলে M কি আসবে -3 থেকে +3 পর্যন্ত। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে আমাকে বলো, এদিকে দেখো, তাহলে L = 3 এর জন্য M এর মোট কয়টা মান পাওয়া গেল, M এর মোট কয়টা মান পাওয়া গেল, 7টা মান পাওয়া গেছে। ওকে, তার মানে এখানে অরবিটাল কয়টা, অরবিটাল কয়টা 7টা, তাহলে 7টি অরবিটাল।
এবার বলো L is equal to 3 এর জন্য কোন উপশক্তি স্তর এটা? F উপশক্তি স্তর। তাহলে F উপশক্তি স্তরে মোট কয়টা অরবিটাল থাকে? 7টা অরবিটাল থাকে। বুঝতে পারলাম? তাহলে S উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? একটা। P উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 3টা। D উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 5টা। আর F উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে? 7টা। এই হলো আমাদের SPDF এর কাহিনী। ওকে, এবার জিনিসটাকে দেখো। এবার জিনিসটাকে আমি আরেকটু গুছিয়ে লিখি। গুছিয়ে মানে ধরো আরেকটা পেজে আমি তো একদম গুছিয়ে লিখতেছি। আচ্ছা, এই পেজে আমরা লিখি, দেখো। তাহলে আমরা একদম n থেকে স্টার্ট করব। ধরো তোমাকে দিল n is equal to 3। তার মানে কত নাম্বার শক্তি স্তর এটা? তৃতীয় শক্তি স্তর। ওকে, আচ্ছা, যদি n is equal to 3 হয়, n is equal to 3 হয়, তাহলে l এর ভ্যালু কি কি পসিবল বলো? l এর ভ্যালু কি কি পসিবল? 0 পসিবল, 1 পসিবল, আর কি পসিবল? 2 পসিবল। ওকে, l এর তিনটা মান পসিবল, 0 1 2। আচ্ছা, এখন লক্ষ্য করো, যখন l এর ভ্যালু 0, দেখো যখন l এর ভ্যালু 0, তখন m এর ভ্যালু কত? 0। ওকে, যখন l এর ভ্যালু 1, তখন m এর ভ্যালু কত? -1 0 +1। যখন l এর ভ্যালু 2, তখন m কত? -2 -1 0 +1 +2। ওকে, এবার দেখো 0 মানে কোন উপশক্তি স্তর? S। 1 মানে কোন উপশক্তি স্তর? P। 2 মানে কোন উপশক্তি স্তর? D। তাহলে দেখো তৃতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 3টা। কি কি? 3s 3p 3d। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 3টা, 3s 3p 3d। এদের তো সবাই বুঝছি। কারণ আমি যত নাম্বার শক্তি স্তরে থাকবো ততটা কি থাকবে? উপশক্তি স্তর থাকবে। আচ্ছা, এবার দেখো l ইকুয়াল টু যখন 0, তখন m এর মান 0। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে s উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা। এবার l এর মান যখন 1, তখন m কি কি পাইলাম? -1 0 +1। এর অর্থ হচ্ছে p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা। ওকে, এবার আসো, তোমরা 9 10 এ পড়ছো না? px py pz, এগুলো পড়ছো তোমরা? px py pz। ওকে, তার মানে এই যে আমাদের যে -1 আছে, দেখো এই -1 কে আমরা বলবো px। মানে এখন p এর মধ্যে আবার কয়টা ভাগ? 3টা ভাগ আছে। এই 0 কে আমরা বলবো py, আর এই +1 কে আমরা কি বলবো? pz। দেখো ভালো করে
কোনটা মাইনাস প্লাস এর এখানে তেমন কোনো সিগনিফিকেন্স নাই, জাস্ট নাম্বার। আর এগুলা বেসিক্যালি তোমার অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্স সলভ করে আসছে। এখন তোমার ওই মাইনাস প্লাস এর ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি সংখ্যাগুলো দেখো। তাহলে লক্ষ্য করো সবাই, -1 দিয়ে কি বোঝায় px, 0 দিয়ে কি বোঝায় py, +1 দিয়ে কি বোঝায় pz। এটুকু সবাই বুঝছি। এবার আসো, যখন l এর ভ্যালু 2 তখন আমরা m কি কি পাচ্ছি, -2, -1, 0, +1, +2। এবার লক্ষ্য করো, এই -2 দিয়ে বোঝায় dxy, dxy। d এর মধ্যে কয়টা ভাগ আছে বলো? d এর মধ্যে আবার 5টা ভাগ। d এর মধ্যে কয়টা ভাগ? 5টা ভাগ। তাহলে প্রথম হচ্ছে dxy। এর পরেরটা দেখো, এটাকে আমরা বলবো dyz। এই 0 কে আমরা বলবো dxz, +1 কে আমরা বলবো dx² - y², আর +2 কে আমরা বলবো dz²। এগুলো হচ্ছে ডি অরবিটালের বিভিন্ন নাম। তো এগুলোর নিয়ে আরো আলোচনা, বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তীতে আসবে, যেদিন আমরা হচ্ছে যে এই অরবিটালগুলোর আকৃতি নিয়ে পড়াশোনা করব। তো আপাতত যদি কি মাথায় রাখো, দেখো এখানে কি কি পাইলাম আমরা। দেখো আমরা কি কি পাইলাম, আমরা কত নাম্বার শক্তি স্তরে ছিলাম বলো? কত নাম্বার শক্তি স্তরে ছিলাম? 3 নাম্বার শক্তি স্তরে ছিলাম। ওকে, আমাদের ওখান থেকে যাত্রা শুরু। 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 3টা উপশক্তি স্তর আছে। কি কি? 3s, 3p, 3d। ওকে, আচ্ছা এবার আমাকে বলো s উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটাই। ওকে, p উপশক্তি স্তরে অরবিটাল কয়টা পাইছি? 3টা। তাদের নামগুলা কি কি? px, py, pz। এবার d উপশক্তি স্তরে আবার অরবিটাল কয়টা পেলাম? 5টা। কয়টা পেলাম? 5টা। 5টা পেলাম, -2 থেকে +2 পর্যন্ত। তাহলে -2 দিয়ে কোন অরবিটাল বোঝায়? dxy। -1 দিয়ে কি বোঝায়? dyz। 0 দিয়ে কি বোঝায়? dxz। +1 দিয়ে কি বোঝায়? dx² - y², আর +2 দিয়ে কি বোঝায়? dz²। এই হলো আমাদের মোট কয়টা অরবিটাল? 5টা অরবিটাল। আচ্ছা বলো, এটা টোটাল m এর মান কয়টা? টোটাল m এর মান কয়টা? এখানে 5টা, এইখানে 3টা, এইখানে একটা। তাহলে তৃতীয় শক্তি স্তরে m এর মোট কতটা মান পাওয়া গেল? আমাকে বলো তো, তৃতীয় শক্তি স্তরে m এর কতটা মান পাওয়া গেল? মোট 9টা মান পেলাম না? আর m এর প্রতিটি মান কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। m এর প্রতিটি মান কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। তাহলে বলো মোট m এর মান পাইছে কয়টা? 9টা। আবার m এর প্রতিটি মান কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। তাহলে অরবিটাল মোট কয়টা পেলাম? 9টা পেলাম না? অরবিটাল পেলাম কয়টা? 9টা। তাহলে দেখো আমরা অরবিটাল পেলাম 9টা। অরবিটাল পেলাম 9টা। আচ্ছা 9 কে কি লেখা যায়? প্লিজ। তাহলে 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার না? 9 কে কি লেখা যায়? 3 স্কয়ার। 3 স্কয়ার। ওকে, তার মানে একদম সহজ ভাষায় তোমাকে যদি বলি, n এর মান যা হবে, n এর মান যা হবে, অরবিটাল সংখ্যা হবে তার বর্গ। অরবিটাল সংখ্যা হবে তার বর্গ। ওকে, তাহলে এখানে অরবিটাল হবে অলওয়েজ n স্কয়ার। অরবিটাল হবে n স্কয়ার। অলওয়েজ কি হবে? n স্কয়ার। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা n = 3 এর জন্য প্র্যাকটিস করলাম। এখন তোমাদের যেটা কাজ, তোমরা এখন n = 4 এর জন্য সবাই প্র্যাকটিস করো। চলো এবার আমরা n = 4 এর জন্য প্র্যাকটিস করব। চলো করি এটা। ধরো এবার তোমার n = 4 দেওয়া আছে, তাহলে তুমি কত নাম্বার শক্তি স্তরে আছো? তুমি চতুর্থ শক্তি স্তরে আছো। আচ্ছা, তাহলে আমাকে বলো যেখানে l কি পাওয়া যাবে? l এর একটা মান কত পাওয়া যাবে?
0 পাওয়া যাবে। l এর আরেকটা মান কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। l এর আরেকটা মান কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। l এর আরেকটা মান কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। তাহলে 0 1 2 3। তাহলে 0 মানে হচ্ছে s, 1 মানে p, 2 মানে d, আর 3 মানে হচ্ছে f। তাহলে আমরা বললাম sp df। আচ্ছা, তার মানে চতুর্থ শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? আবার বলে 3টা। চতুর্থ শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 4টা। মানে তুমি যত নাম্বার শক্তি স্তরে থাকবা ততটাই কি থাকবে? উপশক্তি স্তর থাকবে। তাহলে প্রথমটাকে আমরা কি লিখতে পারি? 4s, 4p, 4d, 4f। তাহলে আমাদের l এর মান বের করা শেষ। এবার প্রতিটা l এর জন্য আমরা কার মান বের করব? m এর মান বের করব। তাহলে যখন l = 0 তখন m কত? চোখ বন্ধ করে m অলওয়েজ 0 হবে। l = যখন 1 তাহলে m কত হবে? সংখ্যা রেখা -1 0 +1 হয়ে গেল। এবার যখন l এর মান 2 তখন m কত? -2 -1 0 +1 +2 পেয়ে গেলাম। এবার দেখো l এর মান যখন 3 তখন m এর মান কি আসবে? -3 থেকে শুরু করে কত পর্যন্ত? +3 পর্যন্ত। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। এবার আমাকে বলো m এর মোট কতটা মান পাওয়া গেছে? আমাকে বলো m এর মোট কতটা মান পাওয়া গেছে? কাউন্ট করে দেখো কয়টা মান পাওয়া গেছে? 16টা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে লক্ষ্য করো তুমি কত নাম্বার শক্তি স্তরে ছিলা? 4 নাম্বার শক্তি স্তরে ছিলা। তাহলে তোমার m এর মোট কতটা মান পাওয়া গেল? 16টা মান পাওয়া গেল। আর m এর প্রতিটি মান কি নির্দেশ করে? অরবিটাল। তাহলে এখানে অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল কয়টা? 16টা। তাহলে অরবিটাল হচ্ছে 16টা। অরবিটাল 16টা। হ্যাঁ, প্লাস না দিলেও সমস্যা নেই। আচ্ছা দেখো 16 কি লেখা যায়? 16 কি লেখা যায়? 4 স্কয়ার। তাহলে তুমি ছিলা চতুর্থ শক্তি স্তরে, তুমি মোট অরবিটাল কয়টা পাইলা? 4 এর বর্গ। 4 এর বর্গ। তো আলটিমেটলি তোমার কিন্তু কোন সূত্রে এটা ফলো করতেছে বলো? n স্কয়ার ফর্মুলাটাই কিন্তু এটা ফলো করতেছে। খুবই সহজ। এতটুকু লিখতে পারলে তুমি 3 পাবা। তোমরা বুঝতে পারছো? এতটুকু লিখতে পারলে তুমি 3 পাবা পরীক্ষায়। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কোশ্চেন কি আসবে? কোশ্চেন আসবে হচ্ছে এরকম, তোমাকে বলবে এরকম যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো। এরকম ভাবে কোশ্চেনটা আসবে। তাহলে ইলেকট্রন সংখ্যা গণনায় আমরা পরে যাব। আগে আমরা অরবিটাল সংখ্যা বের করা শিখি। যদি অরবিটাল সংখ্যা বের করতে পারি তারপরে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। কারণ ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে আমাদের হচ্ছে চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যাটা আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়ে আমরা পড়াশোনা করা লাগে। যেহেতু আমরা ওটা নিয়ে এখনো পড়িনি। তাহলে বোঝা গেল সবাই কিভাবে অরবিটাল সংখ্যা বের করে। তাহলে আমি তোমাদের সবার কাজ 2 মিনিটের মধ্যে তোমরা n = 5 এর জন্য সবাই বের করো। কাজ সবাই করো এটা। n = 5 চেক করব আমি সবারটা। n = 5 বের করো।
হ্যাঁ এখন পরে জি আসবে 2G চলে যাবে নেটওয়ার্ক কি তো মানে নেটওয়ার্ক আসে না হ্যাঁ জি আসবে জি এর পরে আসবে এইচ এগুলো লাগবে না এতগুলো লাগে না জি দরকার লাগে না এক পর্যন্তই কাজ হয়ে যায় এই দেখি সবটা দেখি খাতা বের করো দেখি করছো ফেরদৌস ও সায়েম কার নাম for D for X, Y, for X, Y, Z information apply for কি করলাম এটা হবে 5s 5
ওকে, তাহলে আমরা n এর মান থেকে কত শোনো n এর মান থেকে তাহলে আমরা l এর মানগুলো বের করতে পারবো, m এর মানগুলো বের করতে পারবো। আর তাহলে আমরা অরবিটাল সংখ্যা বের করে শিখে গেলাম। এখন আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। পরীক্ষায় কিন্তু অরবিটাল সংখ্যা আসবে না, পরীক্ষায় আসবে ইলেকট্রন সংখ্যা বের করো। তাহলে এখন ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমাদের যে চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যাটা আছে ওইটা নিয়ে আমাদের এখন পড়াশোনা করা লাগবে। ওকে, চলো আমি একটু ওটা দেখাই। লক্ষ্য করে এবার সবাই এ প্লিজ লিখে দেখো, এই যে নিচের সারণীতে বিভিন্ন উপশক্তি স্তরের নিচের সারণীতে বিভিন্ন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখানো হলো। তাহলে প্রথমে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1। তাহলে n = 1 হলে l কত হয়? 0 হয়। উপশক্তি স্তর কত? 1s। n = 2 হলে l কি হয়? 0 আর কত? 1। তাহলে কি উপশক্তি স্তর পসিবল? 2s আর 2p। n = 3 হলে l কি পসিবল? 0 1 2। তাহলে কি 3s 3p 3d। আর n = 4 হলে 0 1 2 3। তাহলে 4s 4p 4d 4f। বুঝা গেল? তোমাদের পরীক্ষায় হাইয়েস্ট n = 4 ই আসে, n = 5 ও খুব রেয়ার কেস, তেমন একটা আসে না। ওকে, এবার লক্ষ্য করো এখানে কি বলছে? উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তাহলে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনার সূত্রটা কি? 2 × 12 + 1। 2 × 12 + 1। আমরা কি করব দেখো, যখন লক্ষ্য করো যখন 1s আছে তাহলে s এর জন্য l এর মান কত হয়? 0 হয়। জাস্ট দেখো এই l এর জায়গায় কত বসায় দিছে? 0 বসায় দিছে। আর যখন তোমার p তখন l এর জায়গায় কত বসাইছে? দেখো 1 বসাইছে। আর যখন d তখন l এর জায়গায় কত বসাইছে? 2। আর যখন f তখন l এর জায়গায় কত বসাইছে? 3। তাহলে এইভাবে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে প্রত্যেকটা উপশক্তি স্তরে কি বের করে ফেলতে পারবা? ইলেকট্রন সংখ্যা বের করে ফেলতে পারবা। জাস্ট l এর জায়গায় s এর ক্ষেত্রে 0 বসাবা, p এর ক্ষেত্রে 1 বসাবা, d এর ক্ষেত্রে 2 বসাবা, আর f এর ক্ষেত্রে কত বসাবা? 3 বসাবা। তাহলে আমাদের কাহিনী শেষ। ওকে, চলো পরের পেজে আমরা যাই। ওকে, এই দেখো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চার্ট। ওকে, এটা হচ্ছে n = কতর জন্য বলো? n = দেখো 4 এর জন্য আছে, 3 এর জন্য আছে, 2 এর জন্য আছে, 1 এর জন্য আছে। এই যে l এর মান, উপশক্তি স্তর, m এর মান আর কি সংখ্যা? অরবিটাল সংখ্যা। দেখলেই তোমরা বুঝতে পারবা অরবিটাল প্র্যাকটিস করছো। ওকে, চলো এখন আমরা করব হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমাদের পুরো 9 মিনিট টাইম আছে। লেখা কি বোঝা যায়? একটু ঝাপসা না? ছোট করলে বুঝতে হবে না? ছোট করলে
স্ক্রিনশট ছিল এটা। আচ্ছা এখন বোঝা যাচ্ছে কিছুটা। পিছন থেকে লেখা বোঝা যায়? দেখো লাস্ট বেঞ্চ লেখা বুঝতেছো? হ্যাঁ এখন বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যায় না নাকি? এখন ছোট হয়ে গেছে? আচ্ছা এখন কি অবস্থা? আচ্ছা কি লিখছে দেখো, যে বলো তো আমাদের পৃথিবী কোন দিক থেকে কোন দিকে করে বলো। এটি মূলত পশ্চিম হতে পূর্ব দিকে ঘূর্ণায়মান এবং এই দিক থেকে আমরা আমাদের সাপেক্ষে ধনাত্মক ধরে নিই। তাহলে পৃথিবী যদি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে তাহলে সেটি হবে কি দিক? ঋণাত্মক দিক। ঘড়ির ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে যদি আমরা ধনাত্মক বলে বিবেচনা করি তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘূর্ণন হবে কি? ঋণাত্মক দিক। এটা হচ্ছে বিজ্ঞানী উলেনবেক এবং গডস্মিথ প্রকাশ করেন যে দেখো প্রতিটি ইলেকট্রন সর্বদা নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনরত বা স্পিন গতিতে আবর্তনশীল থাকে। ওকে, ব্যাপারটা কিরকম তুমি বুঝাচ্ছি, মনে করো দেখো, মনে করো আমাদের যে লাল কলমের যে ক্যাপটা এটা হচ্ছে মনে করো একটা ইলেকট্রন। ওকে, আর আমাদের এই যে বড় যে কলমটা এটা হচ্ছে তোমার ইলেকট্রনের অক্ষ। ওকে, তাহলে ইলেকট্রন কি করবে? অলওয়েজ এই কলমটাকে কেন্দ্র করে সে এইভাবে ঘুরতে থাকবে। এই যে এইভাবে সে ঘুরতে থাকবে, এই কলমের চারপাশে সে ঘুরতেছে। দেখো এভাবে কিভাবে বোঝানো যায়? হ্যাঁ এইভাবে নিয়ে আমরা সহজে বুঝবো। তাহলে মনে করো আমাদের এই ক্যাপটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, আর এই কালো কলমটা হচ্ছে এই ইলেকট্রনের অক্ষ। তাহলে ইলেকট্রনটা কি করবে? এই অক্ষের চারপাশে এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে যেভাবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের নিজের অক্ষ। তাহলে এই নিজের অক্ষের চতুর্পাশে ইলেকট্রন কি? প্রতিনিয়ত ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখন এই ঘূর্ণনটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনও বিবেচনা করতে পারি, আবার ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘূর্ণনও বিবেচনা করতে পারি। তাহলে আমরা পরের পেজে ক্লিয়ার হবে জিনিসটা দেখো। এখানে কি লিখছে? অক্ষের উপর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথকে আবর্তন করে। এটা আমরা সবাই জানি। অর্থাৎ ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ঘুরতেছে, আবার নিজের অক্ষকে কেন্দ্র করেও কি প্রতিনিয়ত ঘুরতেছে। এখানে তার দুই প্রকারের ঘূর্ণন আছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের সাপেক্ষে ঘূর্ণন, আরেকটা কি নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একটা কথা মনে রাখবা, যখনই কোনো চার্জ, দেখো দেখো না, যখনই কোনো চার্জ গতিশীল থাকবে তখন ওই চার্জের চারপাশে অলওয়েজ একটা কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখো ইলেকট্রন কি একটা চার্জ না? ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে ইলেকট্রন যখন নিজ অক্ষের চারপাশে আবর্তন করবে তখন সে তার চারপাশে কি তৈরি করবে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। অর্থাৎ ইলেকট্রন নিজে একটা ছোটখাটো চুম্বক হিসেবে কি করে? আচরণ করে। চলো আমরা এই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো ইলেকট্রনের স্পিনের দিক বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় একে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে s দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে অথবা কি বিপরীত দিকে হতে পারে। তাই এই দুই রকম ঘূর্ণনের জন্য এর দুইটি মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ হতে পারে। অর্থাৎ যদি ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন ইলেকট্রনের স্পিনকে আমরা কত বিবেচনা করি? প্লাস হাফ বিবেচনা করি। আর ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন তার স্পিন আমরা কত বিবেচনা করি? মাইনাস হাফ বিবেচনা করি। s এর মানের উপরেও ইলেকট্রনের শক্তি কিছু পরিমাণে নির্ভরশীল। সাধারণ নিয়ম হলো প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের দুইটি ইলেকট্রন আবর্তনশীল অবস্থায় থাকতে পারে। দেখো একটু আগে আমরা অরবিটাল সংখ্যা বের করছি না কিছুক্ষণ আগে? এইটুকু থাকো, কিছুক্ষণ আগে আমরা অরবিটাল সংখ্যা বের করছি কিনা দেখো। তাহলে প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে বলো? প্রত্যেকটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? দুইটা করে ইলেকট্রন থাকবে। কয়টা করে ইলেকট্রন থাকবে? দুইটা। এর মধ্যে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
আর আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরবে। তাহলে প্রতিটা ইলেকট্রনের স্পিন কি হবে আলাদা না? একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তার স্পিনের মান কত ধরবো প্লাস হাফ, আর আরেকটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন তার স্পিন কত ধরবো মাইনাস হাফ। ওকে, তো দেখো বলছে কি যে দুইটি ইলেকট্রন আবর্তনশীল অবস্থায় থাকতে পারে কারণ এই অবস্থায় তারা পরস্পরের আকর্ষণে থাকে এবং একই কারণে তাদের এই যুগল অবস্থা অত্যন্ত স্থিতিশীল হয়। ওকে, তো লক্ষ্য করে দেখো এই যে বলো এই ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? এই যে দেখো এই যে দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এটা ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরতেছে। যে এক্ষেত্রে আমরা কি করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ইলেকট্রনের স্পিন আমরা মাইনাস হাফ দেব, এটা প্লাস হাফ লিখছে, এটা ভুল লিখছে, এটা মাইনাস হাফ হবে। তাহলে বিপরীত দিকে ঘুরলে কত দেব মাইনাস হাফ। আর এখানে দেখো ইলেকট্রনটা কোথায় ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত দেব প্লাস হাফ। তাহলে একটা ইলেকট্রন যদি তার নিজ অক্ষের চারপাশে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন ব্যাস স্পিন কত ধরবো প্লাস হাফ, আর একটা ইলেকট্রন যদি নিজ অক্ষের চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন তার স্পিন কত ধরবো মাইনাস হাফ। আচ্ছা, তাহলে এখন তোমরা খাতার মধ্যে লিখো যে ইলেকট্রনের ভরকে অরবিটাল বলে। ইলেকট্রনের ভরকে অরবিটাল বলে। অরবিটাল তো আমরা একটা বক্স থাকবো, বক্স, এই পুরো বক্সটাকে আমরা চিন্তা করব একটা অরবিটাল। দেখো মনোযোগ দিয়ে দেখো সবাই, তাহলে আমরা একটা বক্স রাখলাম, এটা একটা ঘর, এই ঘরটা কার ঘর ইলেকট্রনের ঘর। ইলেকট্রনের ঘরকে কি বলে অরবিটাল বলে। ইলেকট্রন থাকে কোথায় অরবিটাল, ইলেকট্রন থাকে কোথায় অরবিটাল। আচ্ছা, এখন দেখো প্রতিটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে দুইটা, সর্বোচ্চ করে থাকতে পারবে দুইটা। এর মধ্যে একটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, আরেকটা ঘুরবে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। আচ্ছা, এখন লক্ষ্য করো যে ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে ওইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, এরকম একটা খাড়া দাগ দিবা, দিয়ে এদিকে তুমি একটা অ্যারো চিহ্নের মতো দিবা, এইটাকে আমরা বলে থাকি আপ স্পিন। আপ স্পিন, আপ স্পিন মানে হচ্ছে ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আরেকটা ইলেকট্রন তুমি এইভাবে দেখাবা, এরকম একটা লম্বা দাগ দিবা, এইবার তুমি অ্যারো চিহ্নটা নিচে দিবা, এটাকে আমরা বলে থাকি ডাউন স্পিন। এগুলো অনেক কমপ্লেক্স ম্যাথমেটিক্স এর ইনভলভ আছে, এগুলো তোমার এখন জানা দরকার নেই, তুমি গেলে মান বুঝতে পারবে। দেখো তাহলে মনোযোগ দাও সবাই, একটা ঘর আছে, ঘরে কে থাকে ইলেকট্রন থাকে, এই ঘরকে কি বলে অরবিটাল। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা, এই দুটার মধ্যে একটা কিসে থাকবে আপ স্পিনে থাকবে, আরেকটা কিসে থাকবে ডাউন স্পিন। আপ স্পিন মানে স্পিন কত প্লাস হাফ, আর ডাউন স্পিন মানে স্পিন কত মাইনাস হাফ। সিম্পল, বুঝা গেল বিষয়টা? আবার আমি সামারি করতেছি, তাহলে একটা ঘর নিব, ওই ঘরের নাম কি দিলাম অরবিটাল। এটা কার ঘর ইলেকট্রনের ঘর। তাহলে একটা অরবিটালে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা, একটা আপ স্পিনে থাকবে আরেকটা কি ডাউন স্পিনে থাকবে। আপ স্পিন মানে হচ্ছে প্লাস হাফ, ডাউন স্পিন মানে কি মাইনাস হাফ। ঠিক আছে, ওকে, তাহলে আজকে তুমি থাক, আগামী ভিডিওতে আমরা এখান থেকে কন্টিনিউ করব। খুব ফানি
আমাকে একটু গ্রুপে অ্যাড করে দেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ও তোমার নাম্বারটা দেওয়া হবে। ফোন তো এখানে ভিডিওটা অফ করো তো।